নিজের কাজ সততা, নিষ্ঠা ও যোগ্যতার সঙ্গে করলে তা দেশের কাজ হয়ে ওঠে। দ্য গ্রেট স্টোরি, নিজের কাজে দেশের কাজ। আমি জীবনে মনে করেছি যে সাধারণ মানুষের কাজে যেন আসে, সাধারণ মানুষের যেন উপকার করতে পারে। নিজের উদ্যোগে করা, নিজের অর্থ ব্যয় করে করা। ওখানে দোকান করেছেন আমাদের স্কুলে আয়ের জন্য, ওখানে মসজিদটা ওনার নিজের অর্থায়নে করে দিয়েছেন। চাটখিলে কলেজ ছিল না, তখন আমি প্রথম কলেজ করার সিদ্ধান্ত নিই। আজ পর্যন্ত যে প্রতিষ্ঠানগুলো করেছেন এটা একক উনার প্রচেষ্টা। নিজে উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে এলাকার মানুষকে উন্নত করার লক্ষ্যে একক উদ্যোগে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হাসপাতাল সহ এত প্রতিষ্ঠান তিনি নির্মাণ করেছেন যা অত্যন্ত প্রশংসনীয় এবং দৃষ্টান্ত স্থাপনকারী। এইটা মোহাম্মদ হাসানের ক্ষেত্রে অনন্য। আমি এমপি পেয়েছি, মন্ত্রী পেয়েছি, অনেকটি পেয়েছি, কিন্তু ওনার সাহসিকতা এবং উনি দ্রুত পরিস্থিতি সামলাতে পারতেন। দ্য গ্রেট স্টোরি, নিজের কাজে দেশের কাজ। সূর্যের আলোর মতো ইসলাম শিক্ষার আলো ছড়িয়ে দিতে নোয়াখালী জেলার চাটখিল থানার দত্তেরবাগ গ্রামে 1985 সালে প্রতিষ্ঠিত হয় জামেয়া ইসলামিয়া তৈয়বিয়া মাদ্রাসা। বর্তমানে এই মাদ্রাসায় 230 জন ছাত্র রয়েছে। তাদের শিক্ষা সহায়তায় রয়েছেন 18 জন শিক্ষক। এখানে ছাত্র শিক্ষকদের আবাসিক ব্যবস্থার পাশাপাশি 3 বেলা খাবারেরও ব্যবস্থা আছে। দিন দিন মাদ্রাসার শিক্ষার মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে এর ছাত্র সংখ্যাও। তাই সময়ের প্রয়োজনে বেড়ে চলেছে মাদ্রাসার কলেবর। শুধু মাদ্রাসা শিক্ষা নয়, এলাকার ছেলেমেয়েদের আধুনিক শিক্ষা ও উচ্চশিক্ষার প্রয়োজনে 1997 সালে এখানে প্রতিষ্ঠিত হয় আব্দুল ওয়াহাব ডিগ্রি কলেজ। প্রায় 3 একর জমির উপর আব্দুল ওয়াহাব ডিগ্রি কলেজের ক্যাম্পাস। আমি শপথ করতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজকে নিয়োজিত রাখিব। এই কলেজের বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 800 জন, যার প্রায় 70 ভাগই মেয়ে। দেশের একতা। কলেজে আছে বিজ্ঞান ল্যাব, কম্পিউটার ল্যাব, আছে দেশি বিদেশি বইয়ের একটি সমৃদ্ধ লাইব্রেরি, রয়েছেন 25 জন শিক্ষক। শিক্ষকদের জন্য আবাসিক ব্যবস্থাও আছে। কলেজটি 1997 সালে প্রতিষ্ঠা লাভ করে। অত্র খিলপাড়া অঞ্চলটি বলতে গেলে একটি দরিদ্র এলাকা। এই এলাকার জনগণের প্রধান পেশা কৃষি। এই দরিদ্র জনগোষ্ঠীর সন্তানদের লেখাপড়া পথ সুগম করার জন্যই এই কলেজটি প্রতিষ্ঠিত। আমি আব্দুল ওয়াহাব ডিগ্রি কলেজ থেকে 2008 সালে এসএসসি পাশ করি এবং তারপরে নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং উপরে আমার এমএসসি কমপ্লিট করি। ছোটবেলায় বাবা মায়ের মুখে অনেক গল্প শুনেছি, তারাকে হয়তো চন্দ্রগঞ্জ কিংবা চাটখিলের মতো দূরে 10 কিলোমিটার দূরে গিয়ে পড়াশোনা করতেন, কিন্তু আমাদের খুবই সৌভাগ্য যে আমাদের জন্মের পূর্বেই আমাদের বাড়ির পাশে প্রতিষ্ঠা হয়েছে আব্দুল ওয়াহাব ডিগ্রি কলেজ। আমি তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত দূর যাওয়ার পিছনে আমার কলেজটির অবদান অবশ্যই অবসরণীয়। মানুষের চিকিৎসা সেবার প্রয়োজনে 2015 সালে এখানে প্রতিষ্ঠিত হয় ওয়াহাব তৈয়বা মেমোরিয়াল হাসপাতাল। এখানে গাইনি, সার্জারি ও হার্টের অসুখ সহ প্রায় সব ধরনের রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়। বর্তমানে এতে 9 জন নার্স, 2 জন ডাক্তার সহ মোট 37 জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। এ হাসপাতালের রোগীদের মাত্র 50 টাকায় আউটডোর চিকিৎসা সেবা দেওয়া হয়। সব ধরনের পরীক্ষায় 50 ভাগ ও ঔষধের মূল্যে 10 ভাগ ছাড় দেওয়া হয়। এছাড়া গর্ভবতী মায়েদের সিজারে সর্বসাকুল্যে নেওয়া হয় মাত্র 11,000 টাকা। এই এলাকা থেকে 10 মাইল এরিয়ায় কোনো হাসপাতাল ছিল না। আসলে বহির্বিভাগে এবং আন্তঃবিভাগ মিলিয়ে আমরা এই পর্যন্ত প্রায় 50,000 রোগী চিকিৎসা দিয়েছি। জরুরি সেবার প্রয়োজনে এই হাসপাতালে অ্যাম্বুলেন্স সার্ভিসও আছে। বাইতুল ওয়াহাব জামে মসজিদ, আধুনিক ব্যবস্থা সম্পন্ন এই মসজিদে গরমের সময় মুসল্লিরা যাতে আরামে নামাজ আদায় করতে পারেন তার জন্যে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও করা হয়েছে। একসঙ্গে 300 মুসল্লি এ মসজিদে নামাজ আদায় করতে পারেন।
ওয়াহাব তোয়েবা ওয়েলফেয়ার ট্রাস্টের সহায়তায় এই গ্রামে স্থাপিত হয়েছে পূর্ব খিলপাড়া কমিউনিটি ক্লিনিক, ইসলামী মিশন উপকেন্দ্র, হোমিও চিকিৎসা ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। পায়ের সমস্যা। এক একজন রোগীকে আমরা প্রায় বাজারের মূল্যে 70-80 টাকার ওষুধ দিই, 5 টাকা ফ্রি নিই মাত্র। এখান থেকে আমাকে মেশিন দেওয়া হয়েছে, 1000 টাকা ভাতাও দেওয়া হয়েছে। এই মহৎ কাজগুলোর পেছনে রয়েছেন যে মানবহিতৈষী কল্যাণধর্মী মানুষ, তিনি ওয়াহাব তোয়েবা ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মোহাম্মদ হাসান। এই সমস্ত কাজগুলির পিছনে যেই জিনিসটি আমার মনে হয় কাজ করেছে, জাগরুক ছিল, এটা হচ্ছে সমাজের উন্নয়নমূলক কাজের একটি ধারণা তার মধ্যে ছিল। ছাত্র জীবন থেকে আমি যেটা দেখেছি যে আমার পিতামাতা সবসময় তাদের স্বল্প আয়ের ভিতর দিয়ে মানুষকে সাহায্য করার, মানুষকে ভালোবাসার একটা আদর্শ আমি ওনাদের মাঝে দেখছি। কর্মজীবনে তিনি জেলা প্রশাসক হিসেবে সরকারি চাকরি থেকে অবসরে গিয়েছেন প্রায় যুগ পেরিয়ে গেছে। আমি জীবনে মনে করেছি যে যখনই নিজে প্রতিষ্ঠিত হব, তখন সাধারণ মানুষের কাজে যেন আসি, সাধারণ মানুষের যেন উপকার করতে পারে। নোয়াখালী জেলার চাটখিল থানার দত্তেরবাগ গ্রামে তার জন্ম ও বেড়ে ওঠা। এ থানায় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করা, ইতোপূর্বে প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন, কলেবর বৃদ্ধি, শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞান, পেশাগত প্রশিক্ষণ, চিকিৎসা সেবা সহ এলাকার মানুষের সার্বিক উন্নয়নে নিজের অর্থ, পরিচালনার সামর্থ্য ও নেতৃত্বের গুণাবলী দিয়ে তিনি তার এলাকার মানুষের জীবনকে আলোকিত করার মাধ্যমে আলোকিত রেখেছেন তার নিজের অবসর জীবনকেও। মোহাম্মদ হাসান তার নিজের কাজে দেশের কাজ করে চলেছেন। শিক্ষা বা অন্যান্য ধরনের জনহিতকর কাজ নিজের উদ্যোগে করা, নিজের অর্থ ব্যয় করে করা, এইটা মোহাম্মদ হাসানের ক্ষেত্রে অনন্য। আসলে কোনো একটা জিনিস প্রথম যখন শুরু করি, আমার কাছে মনে হয়েছে যে ইচ্ছা শক্তিটাই বড়। আমি কখনো ফাইন্যান্সিয়াল শক্তিটাকে বড় মনে করি না। আমি মনে করেছি যে একটা কিছু করতে হবে, এবং করতে গিয়ে যে ইচ্ছা শক্তিটাকে আমি দেখেছি, যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে যে কোনো কাজে জয় করা যায়, যে কোনো কাজের সমাধান করা যায়। চাটখিলে একটা কলেজ ছিল না, তখন আমি প্রথম একটা কলেজ করার সিদ্ধান্ত নিই। বর্তমানে আব্দুল ওয়াহাব ডিগ্রি কলেজটি যে জায়গায় প্রতিষ্ঠিত, এই জায়গাটা দুই পরিবারের মধ্যে একটা দ্বন্দ্বের কারণ ছিল। এখানে অনেক মারামারি হয়েছে, এখানে মানুষ খুনও পর্যন্ত হয়েছে। পরে দোনো পক্ষকে আমি ডেকে বলেছি যে ঠিক আছে, তোমাদের দোনো পক্ষ মিলে আমার কাছে জায়গাটা বিক্রি করে দাও, আমি এখানে একটা কলেজ প্রতিষ্ঠিত করব, আর মারামারি করার দরকার নেই। 1914 সালে প্রতিষ্ঠিত খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিশাল ক্যাম্পাস, বিশাল মাঠ আর তার বিরাট ভবনগুলো দেখে যে কারোরই চোখ জুড়িয়ে যাবে। এই স্কুলে একই সঙ্গে আছে কারিগরি ও সাধারণ শিক্ষা ব্যবস্থা। এই স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হাসান এই বিদ্যালয়ের আধুনিকীকরণ ও কলেবর বৃদ্ধি সহ নানামুখী উন্নয়নে অবদান রেখে চলেছেন। স্বাধীন হওয়ার পর থেকে আমি খিলপাড়া হাই স্কুলের সভাপতি। একটা টিনের ঘর ছিল, সেই টিনের ঘরকে আজকে আমি প্রায়, যদি আর্থিকভাবে চিন্তা করা হয়, অন্তত 50 কোটি টাকার শুধু বিল্ডিং করেছি। ওখানে দোকান করেছেন আমাদের স্কুলে আয়ের জন্য। ওখানে মসজিদটা ওনার নিজের অর্থায়নে করে দিয়েছেন। ওই যে একটা 4তলা ভবন এখন হয়েছে, তারপর ওখানে হেডমাস্টারের বাসা, স্টুডেন্ট মাস্টারের বাসা এবং স্টাফ কোয়ার্টারের বাসা, 4টা বিল্ডিং ওখানে হয়েছে। এখন এখানে 2800 ছাত্রছাত্রী লেখাপড়া করে। সরকার থেকে মাত্র আমি 14 জন শিক্ষকের বেতন পাই, কিন্তু আমার এই স্কুলে এখন শিক্ষক সংখ্যা হয়েছে 45 জন। চাটখিলের ছোট দীপনগর গ্রামে 1951 সালে প্রায় 8 একর জমি নিয়ে প্রতিষ্ঠিত হয় মল্লিকার দিঘির পাড় ফাজিল মাদ্রাসা। এর বর্তমান ছাত্রছাত্রী সংখ্যা প্রায় 700 জন। এই মাদ্রাসার মাঠে ঈদের জামাতে প্রায় 20,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। এই মাদ্রাসার উন্নয়নে দৃশ্যমান অবদান রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হাসান। 1994 সাল থেকে অদ্যাবধি প্রায় 26 বছর এই মাদ্রাসা আমি কর্মরত। ডিসি হাসান স্যারের মাধ্যমে আমাদের মাদ্রাসার অনেক অবদান, অনেক উন্নতি হয়েছে। স্যার আমাদের এই 2তলা মসজিদ নির্মাণ করে দিয়েছেন একক অর্থ দ্বারা। এই 200 ফুট দীর্ঘ লম্বা এই ভবনটাও আমাদের স্যার করে দিয়েছেন। নতুন ভবনটাও সরকার থেকে এনে দিয়েছেন।
মাদ্রাসার জায়গা প্রায় 300 শতক মানুষের দখলে ছিল, আমাদের মাদ্রাসার বেদখলে ছিল। সব জায়গাগুলি স্যার আইনি প্রক্রিয়া অবলম্বন করে মাদ্রাসা করে দিয়েছে। প্রায় 1 একরের বেশি জমি নিয়ে খিলপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ স্থাপিত হয় 1930 সালে। এ মসজিদে একসঙ্গে প্রায় 1200 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এমনকি মসজিদের উজুখানায় 80 জন মুসল্লি একসঙ্গে উজু করতে পারেন। মোহাম্মদ হাসানের ব্যক্তিগত উদ্যোগে এ মসজিদের উজুখানা ও নতুন ভবন নির্মাণ হয়। এই মসজিদটার সম্প্রসারণের সময় 1 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত এই এলাকার মানুষের থেকে আমরা পেয়েছি। বাকি টাকাটা ডিসি হাসান সাহেব ওনার নিজস্ব ব্যক্তিগত খাত থেকে খরচ করেছেন। উনি আমাকে বলছে, আমার খরচের টাকাটার হিসাব তুমি রাখার দরকার নাই, আমি তো আল্লাহ পাকের ঘরের জন্য খরচ করতেছি। মসজিদ করার পিছনে আমার একটা কাজ ছিল, যেই ধর্মে আমরা পালন করি না কেন, যদি আমরা ধার্মিক হই তাহলে আমরা খারাপ কাজে নিয়োজিত হব না। ষাটখিল উপজেলাতে খুব কম মসজিদ মাদ্রাসা আছে যেগুলোতে ওয়াহাব তৈয়বা ওয়েলফেয়ার ট্রাস্টের অনুদান নাই। শুধু চাটখিল থানায় নয়, মোহাম্মদ হাসানের কম বেশি আর্থিক সহায়তায় দেশের বিভিন্ন স্থানে কোথাও নিজস্ব উদ্যোগে, কোথাও যৌথ উদ্যোগে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ বহু সামাজিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ ধারাবাহিকতায় মোহাম্মদ হাসান 2000 সালে চট্টগ্রামের হালি শহরে প্রতিষ্ঠা করেন বাইতুল ওয়াহাব জামে মসজিদ। চট্টগ্রামের প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ এটি। বাইতুল ওয়াহাব জামে মসজিদের প্রতিষ্ঠার লগ্ন থেকে এখানে এয়ার কন্ডিশন ব্যবস্থাটা করা হয়েছে, যার জন্য দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি এই মসজিদে আসি নামাজ আদায় করেন, শান্তিতে নামাজ আদায় করতে পারেন। তাই এবং এই বিষয়টা আমি বলবো এককভাবে উদ্যোগ গ্রহণ করছেন বর্তমান সভাপতি জনাব মোহাম্মদ হাসান সাহেব। হাসান ভাইয়ের সাথে আমার পরিচয় দীর্ঘদিনের। সেই চট্টগ্রামে আমরা যখন প্রফেশনাল হিসেবে যোগদান করি তখন থেকে এখনও পর্যন্ত সেই সম্পর্ক অব্যাহত আছে এবং আমি তার সাথে খুব গভীরভাবে মিশেছি। আমি দেখেছি তার মধ্যে যে জিনিসটি কাজ করেছে, ব্যক্তিগত স্বার্থের বাইরেও কলিগদের জন্য তো উনি কাজ করেছেনই, সেই সাথে সার্বিকভাবে সমাজের এবং দেশের জন্য তার কাজ। মোহাম্মদ হাসান 71-এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ছাড়াও তার অন্য 2 ভাই মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ মহসিন মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযুদ্ধের থেকে ইনফ্যাক্ট তিনি সরকারি চাকরি ছিলেন, প্রথমে ইলেকশন অফিসার ছিলেন, সেইখান থেকে উনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, এরপরে আমাদের অ্যাডমিন ক্যাডারে জয়েন করছে। সুতরাং মানে একদম এই দেশের জন্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এর উন্নয়নের জন্য আকুল, এইরকম একটা ব্যক্তিত্ব আমি হাসান ভাইয়ের মধ্যে দেখতে পেয়েছি। শিক্ষাবান্ধব উন্নয়নমুখী এই মানুষটি চাকরি জীবনে যখন যেখানে কাজ করেছেন সেখানেই রেখেছেন তাঁর শিক্ষা অনুরাগ ও উন্নয়নের ছাপ। রাঙামাটির জেলা প্রশাসক থাকাকালীন সময়ে এখানে তিনি একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। পরবর্তীতে 1994 সালে জেলা প্রশাসক মোহাম্মদ হাসানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় রাঙামাটি মহিলা কলেজ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কলেজকে জাতীয়করণ করেন 1996 সালে। বর্তমানে এই কলেজে প্রায় 2000 ছাত্রী লেখাপড়া করছে। দূরবর্তী ছাত্রীদের লেখাপড়ার সুবিধার জন্য এখানে ছাত্রী হোস্টেলও আছে। রাঙামাটি জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পর আমি ওখানে আমার কাছে মনে হলো যে এখানকার পাহাড়িরা অবহেলিত এবং সেখানে যে কিছু বাঙালি আছে তারাও লেখাপড়া অবহেলিত, বিশেষ করে মেয়েদের লেখাপড়ার ব্যাপারে। তখন আমি একটা মহিলা কলেজ করার সিদ্ধান্ত নিই। ওনার পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা ভীষণ ছিল, কারণ ইতিপূর্বেও তিনি এই জেলাতে অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন। সেই কারণে আমি বলবো সেই অভিজ্ঞতার কারণে ওনার পার্বত্য এলাকা সম্পর্কে, রাঙ্গামাটির পার্বত্য এলাকা সম্পর্কে বিশেষ একটা ধারণা তো ছিলই বটেই এবং তার একটা হয়তো পরিকল্পনাও ছিল। সেই পরিকল্পনা একটা ফসল কিন্তু আমি মনে করি আজকের এই রাঙ্গামাটির সরকারি মহিলা কলেজ। এই কলেজটা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এখানকার নারী শিক্ষা বিস্তারে যথেষ্ট অবদান রাখছে। এই মহিলা কলেজ করার সময় আমাকে নানা প্রতিকূলতার মধ্যে সম্মুখীন হতে হয়েছে। পরবর্তীকালে স্থানীয় লিডাররা, বিশেষ করে দীপঙ্কর তালুকদার, রাজা বাবু, ওনাদের সাহায্য সহযোগিতায় এই কলেজটা করা সম্ভব হয়েছে এবং এই কলেজটা করার কারণে আজকে রাঙামাটি অবহেলিত মেয়ে ছেলেরা খুব লেখাপড়ার সুবিধা পাচ্ছেন। আমি অনেক ডিসিকে দেখেছি, সব ডিসি যে অযোগ্য আমি সে কথা বলবো না,
কিন্তু ডিসি হাসান ডিসি হিসেবে একজন ফিল্ড অফিসার হিসেবে উনি খুবই কম্পিটেন্ট ছিলেন এবং উনি দ্রুত পরিস্থিতি সামলাতে পারতেন এবং তিনি সামলিয়েছেন। রাঙামাটির একটি প্রত্যন্ত গ্রাম বাঙালহালিয়া। এর ২০ কিলোমিটার এলাকায় কোনো কলেজ ছিল না। এখানকার বাঙালি ও পাহাড়ি ছেলেমেয়েদের উচ্চশিক্ষার প্রয়োজনে জেলা প্রশাসক থাকাকালীন সময়ে মোহাম্মদ হাসান উদ্যোগ নেন এখানে একটি কলেজ প্রতিষ্ঠা করার। পরবর্তীতে এখানে প্রতিষ্ঠিত হয় বাঙালহালিয়া কলেজ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে এই কলেজ জাতীয়করণ করেন। জেলা প্রশাসক মহোদয় হাসান সাহেব ওনার উদ্যোগে আমাদের এই কলেজটা প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও রাঙামাটিতে বিভিন্ন মসজিদ মাদ্রাসার উন্নয়ন ও প্রতিষ্ঠায় অবদান রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাসান। চট্টগ্রামের জেলা প্রশাসক থাকাকালীন সময়ে এখানেও তিনি শিক্ষার উন্নয়নে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেন। এর মধ্যে অন্যতম পাথরঘাটা সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠা। অজস্র লোক বসবাস করে পাথরঘাটা এলাকায়। এটার 10 মাইল এলাকায় কোনো কলেজ ছিল না। আমাদেরকে সাথে নিয়ে উনি প্রত্যেকটা বাড়িতে গিয়ে ছাত্রী জোগাড় করেছেন, অভিভাবকদেরকে মোটিভেট করেছেন যাতে মেয়েদেরকে কলেজে পাঠায়। আমার ভিতরে এই কাজটা কাজ করছে যে একটা জাতি যদি শিক্ষিত হয় তাইলে সে কোনো খারাপ কাজে নিয়োজিত হবে না, এবং জাতির উন্নতি করতে হলে শিক্ষিত দরকার। তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষিত মানে মায়েরা যদি শিক্ষিত হয়, মা যদি শিক্ষিত হয় তাহলে সন্তান অটোমেটিক শিক্ষিত হবে। জেলা প্রশাসক থাকাকালীন সময়ে চট্টগ্রামের বিখ্যাত বাওয়া স্কুলের উন্নয়ন ও এর কলেজ শাখা প্রতিষ্ঠায় অবদান রাখেন মোহাম্মদ হাসান। আমার কর্মক্ষেত্র বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে সভাপতি থাকাকালীন ওনার সান্নিধ্যে যাওয়ার আমার সুযোগ হয়েছে এবং বিভিন্ন কাজে কর্মে আমি ওনার সহযোগিতা পেয়েছি, এবং এই সহযোগিতার মধ্যে দিয়ে আমি বুঝতে পেরেছি যে উনি একজন বিদ্যুৎ এবং শিক্ষানগরিক ব্যক্তি, এবং সেই ধ্যান ধারণা থেকেই উনি আমাদের স্কুলটাকে আপনার স্কুল থেকে কলেজ মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত করেন। আমরা জানি যে বাংলাদেশে যে কোনো কাজ করতে গেলে মানুষের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, এবং ওনার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, এবং ওনাকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। কিন্তু সেই হিসাবে আমি দেখেছি প্রশাসক হিসাবে উনি যেমন সফল, তেমনি একজন সাহসী মানুষ হিসাবে উনি এই চ্যালেঞ্জটাকে খুব দৃঢ়তার সাথে নিয়েছেন, এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে উনি কলেজটাকে উন্নীত করেছেন। ওইটা তো করেছেনই, সেই সাথে তার ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত অর্থ এবং ব্যক্তিগতভাবে শ্রম দিয়ে যে কাজগুলি করেছেন শিক্ষার জন্য, সমাজ হিতৈষণের জন্য, লোকজনের উপকারার্থে, কিছু লোকজনের অর্থনৈতিক সামাজিক উন্নয়নের জন্য, সেটা অত্যন্ত প্রণিধানযোগ্য এবং উল্লেখযোগ্য মনে হয়েছে আমার কাছে। ঢাকার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠায়ও মোহাম্মদ হাসানের অবদান রয়েছে। তিনি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি। 31 বছর চাকরি জীবনে আমি প্রায় 10 বছর প্রশাসক হিসাবে ছিলাম। আমি এমপি পেয়েছি, মন্ত্রী পেয়েছি, অনেককে পেয়েছি, কিন্তু ওনার সাহসিকতা আমাকে কিন্তু নিজেকেও কর্মক্ষেত্রে সাহস জুগিয়েছে। আদর্শ বাবা বলতে আমরা যা বুঝি আসলে আব্বুর মধ্যে সব কিছুই পেয়েছি। বাসায় যেমনি তিনি খেয়াল করেন, পাশাপাশি বাহিরের জগৎটাকেও তিনি ওভাবে নিজের মতো করেই সামলিয়েছেন। কখনো আমাদেরকে বুঝতে দেননি যে ওনার কোনো বিপদ বা কোনো সমস্যা হচ্ছে কি না। ওনার ভিতরে একটা খুব সুন্দর একটা বড় মন আছে, এবং সেটা শুধু আমার জন্য, আমার ছেলে মেয়ে বা আমার পরিবারে বা ওনার পরিবারের জন্য না, বাইরের জগতে সবার জন্য। পিতার প্রতিষ্ঠিত ট্রাস্টের কার্যক্রম এগিয়ে নিতে পৈতৃক সূত্রে প্রাপ্ত তাদের পারিবারিক সমস্ত সম্পত্তি সব ভাই বোনেরা মিলে মানব কল্যাণে ওয়াহাব তৈয়বা ওয়েলফেয়ার ট্রাস্টকে দান করেছেন। পারিবারিক বন্ধন সুদৃঢ় রাখতেও পরিবারের বড় সন্তান মোহাম্মদ হাসান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমি এটা হলফ করে বলতে পারি যে সমগ্র বাংলাদেশে যদি 10টা পরিবার দেখেন আপনি, এর ভিতরে আমরা ইনশাল্লাহ গর্ববোধ করি আমার বড় ভাইকে নিয়ে। আমরা ওনার একান্ত ঐক্য প্রচেষ্টার কারণে আমরা এখন পর্যন্ত কিন্তু আমরা একান্নভুক্ত পরিবার। উনি এমন একটি মানুষ, শুধু ভাই বোনদের জন্য না, আমাদের এলাকার জন্য আজ পর্যন্ত যে প্রতিষ্ঠানগুলো করেছেন এটা একক উনার প্রচেষ্টা। এছাড়াও বহু পরিবারকে স্বনির্ভর করতে সক্ষম শিক্ষিত যুবকদের উপযুক্ত প্রতিষ্ঠানে চাকরি পেতে সাহায্য করে ও স্বল্প শিক্ষিতদের বিদেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে সহযোগী হয়েছেন।
এই প্রামাণ্যচিত্রে তাঁর জীবন ও কর্মের উল্লেখযোগ্য কিছু অংশ মাত্র আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি। আমি বিশ্বাস করি এরকম আরেকজন মানুষ যদি সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা উপজেলাতে প্রত্যেকটা গ্রামে যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আমার মনে হয় আমাদের সমাজ শুধু রাষ্ট্রের উপরে ডিপেন্ড করতে হবে না, সামাজিকভাবে আমরা ব্যক্তিগত উদ্যোগেও রাষ্ট্রকে বঙ্গবন্ধুর সোনার বাংলা যে গড়ার স্বপ্ন দেখেছিলেন সেই সোনার বাংলা গড়তে পারবো বলে আমি বিশ্বাস করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এখন আমি মনে করি যে ধর্মকর্ম নিয়েই যদি শেষ পর্যন্ত ইমানের সাথে শেষ মৃত্যুবরণ করতে পারি, এই প্রতিষ্ঠানগুলোকে যেন আমার অনুপস্থিতিতে যেন আমার ভাইরা বা সমাজের লোকজন যেন এই প্রতিষ্ঠানগুলো প্রতি দৃষ্টি রাখে। শহরে যেসব প্রতিষ্ঠানগুলো করেছি কর্মক্ষেত্রে সেগুলো নিজেদের পায়ে দাঁড়াই গেছে, কোনো অসুবিধা হবে না, কেউ না কেউ এটা দায়িত্ব নিয়ে নিয়েছেন। কিন্তু আমাদের গ্রামে যে প্রতিষ্ঠানগুলো করেছি এই প্রতিষ্ঠানগুলো এককভাবে ট্রাস্টের অন্তর্ভুক্ত, কাজে আমাদের ট্রাস্টের দলিলে বলা আছে যে আমার পরে কে এই ট্রাস্টের দায়িত্ব নেবেন, আমার ভাইরা সেইটা বা আমাদের পরিবার এই প্রতিষ্ঠানগুলো সুচারুরূপে পরিচালনা করবেন বলে আমি আশা রাখি। এবং এই প্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে পরিচালনা নিতে হলেই আমি মনে করব যে আমার জীবনটা সার্থক হয়েছে।